কিন্তু বিশ্বকাপ জয় করার মতো খেলা কিন্তু আমরা এখনও দেখিনি। ইয়ামাল এবং নিকো উইলিয়ামস পুরোপুরি সুস্থ নয়। জাপান যখন একবার তাদের রিদমটা সেট করে ফেলেছে যে ওরা যতই প্রেস করুক আমরা আমাদের কাউন্টারেই খেলবো, স্পেন যেটা করে যে ওদের সিস্টেম ফুটবলটা ঠিকমতো মাঠে অ্যাপ্লাই হলো কিনা। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, জার্মানি ভার্সেস কুরাসাও 7-1 পরিচিত স্কোর লাইন। অফকোর্স, বাট যেমনটা প্রত্যাশা ছিল তেমনটাই হয়েছে। জার্মানি বড় ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু আমি যদি বলি কন্ট্রোভার্সিয়াল শোনাবে, কিন্তু খেলাটা কিন্তু অপটিমাম লেভেলে ছিল না। জার্মানি যেভাবে শুরু করেছিলাম প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ মিলিয়ে, বিশেষ করে প্রথমার্ধে ওদের খেলার মধ্যে কিন্তু কোহেরেন্স ছিল না। গোল পেয়েছে ঠিকই, আপনি দেখেন জার্মানি 7টা গোল স্কোর করেছেন, 7জন ডিফারেন্ট গোল স্কোরার টিমের বিভিন্ন জায়গা থেকে, ডিফেন্ডার আছেন, মিডফিল্ডার আছেন, স্ট্রাইকার আছেন। ইট শোজ যে ওদের নির্দিষ্ট কোনো ট্যাকটিক্যাল প্ল্যান অনুযায়ী ওরা যেভাবে চেয়েছিল ওভাবে খেলতে পারেনি। এবং কুরাসাও অফকোর্স প্রথমবার খেলতে এসেছিল, একটা গোল যখন দেয় তারা আসলে দে টুক দেমসেলভস ভেরি সিরিয়াসলি, যে আমরা গোল যেহেতু দিয়ে দিয়েছি আমরা এখন সমাল তারে লড়তে পারবো, রাদার দেন পার্কিং দ্য বাস। ওরা কিন্তু খেলা ওপেন করে দিয়েছিল, যেটা জার্মানি এত অভিজ্ঞ দল, সবাই এত অভিজ্ঞ খেলোয়াড়, এবং কুরাসাওয়ের থেকে খেলোয়াড়দের থেকে আসলে মানে কোয়ালিটির পার্থক্যটা একেবারেই পরিষ্কার ছিল। বাট এই ব্যাপারটা কি আপনি একটু নোটিস করেছেন কিনা যে কুরাসাওয়ের যে আপনি যেটা বললেন যে ডিফেন্সিভ না খেলে, পার্ক দা বাস না করে অ্যাটাক করা কন্টিনিউয়াসলি জার্মানির উপর, এটা কি তাদের একদম ওয়ার্ল্ড কাপে যে চলে এসেছে, ওয়ার্ল্ড কাপের ভাইবের সাথে একদম গিয়েছে কিনা, যে তারা পার্ক দা বাস করে খেলতে আসেনি, তারা অ্যাটাক করার জন্য খেলতে এসেছে, অপোনেন্ট যে যাই হোক? দেখেন, আই ডোন্ট নো, হতে পারে, আমার খেলা দেখে সেটা মনে হতে পারে। দর্শকরা বা কুরাসাওয়ের যারা ফ্যান রয়েছেন তারা একটা ডিফারেন্ট ভাইব নিয়ে এসেছেন স্টেডিয়ামে, ব্লু ওয়েভ বলা হচ্ছে, সাগরের নীল ঢেউ, সবই ঠিক আছে, সবই ভালো, কিন্তু আপনি যদি অ্যাটাকিং খেলতে যে 3 ম্যাচে 21টা গোল খান, বিশ্বকাপ ইতিহাসে 20 বছর পর লেখা থাকবে কুরাসাও কোনো পয়েন্ট ছাড়া একটা গোল স্কোর করেছিল, 3 ম্যাচে 25টা গোল হজম করেছে। এটা কিভাবে মানে অ্যাকসেপ্টেবল? এর থেকে তারা যদি একটু ডিফেন্সিভলি খেলতো জার্মানির মতো একটা দলের এগেনস্টে, ব্যবধানটা হয়তো 4-1 হতো। কিন্তু 7টা গোল তাদের হজম করতে হচ্ছে কারণ দে ওয়ার ওভার অ্যাডভেঞ্চারাস, এবং তারা যখন একটা গোল স্পেশালি পেয়ে গিয়েছিল, আমি তাদের কাছে কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না, কিন্তু আমি তাদের মাইন্ডসেটটার নিয়ে কথা বলতে চাই, যে তারা যখন একটা গোল স্কোর করে ফেলেছে জার্মানির মতো একটা দলের এগেনস্টে, তখন তারা আসলে কিছুটা, স্পেশালি ফার্স্ট হাফে, রক্ষণাত্মক খেলার চেষ্টা করতেই পারতো। তবে ডেফিনেটলি ডি অ্যাডভোকেট আমাদের সবার থেকে বেশি জানেন, উনি এত অভিজ্ঞ কোচ, 1994 ওয়ার্ল্ড কাপের নেদারল্যান্ডসেরই কোচ ছিলেন। সো হি ইজ আ ভেরি সিজনড ক্যাম্পেইনার, এবং তিনি ম্যাচ শেষে কিন্তু বলেছেনও যে এটা মোটেও আমার জন্য অসম্মানজনক কিছু না, আমাদের জন্য অসম্মানজনক কিছু না, উই আর ভেরি প্রাউড অফ দ্য টিম। সো কুরাসাও অ্যাকচুয়ালি আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে এই ধরনের এন্টারটেইনিং ম্যাচই উপহার দেবে আমাদের, মানে বারিং ফ্রম দ্য স্কোর লাইন যেটাই থাকুক, তারা হয়তো পরের ম্যাচেও একাধিক গোল হজম করতে পারে, তারপরের ম্যাচে একাধিক গোল হজম করতে পারে, কিন্তু তারা তাদের নিজেদের খেলাটা খেলেই যাবে। এটা একদিক থেকে পজিটিভ, আমি কোনো সন্দেহ পোষণ করছি না, কিন্তু যে আমি যেটা বললাম যে রেকর্ড বুকসে আপনি যখন 20 বছর পর তাকাবেন তখন ইট উড বি আ টোটালি ডিফারেন্ট স্টোরি। রাইট, আমি একটু জার্মানির কথা যদি জিজ্ঞেস করি, নাগেলসম্যানের টিম, এই জার্মানিকে আপনি কীরকম দেখলেন? জার্মানি আসলে আমি যেটা বললাম যে হ্যাঁ 7-1 ফর শিওর, কিন্তু জার্মানি আপনি ফার্স্ট হাফটা খেয়াল করে দেখেন, যখনই কুরাসাও ডিরেক্ট অ্যাটাকগুলো করছিল ওরা কিন্তু মাঝখান দিয়ে অ্যাটাক করছিল, উইং ব্যবহার করেনি তেমন একটা, দে লুক শেকি অ্যাট দ্য ব্যাক। এবং জার্মানির মতো একটা দল যারা আসলে কিন্তু ওই কুরাসাওর মতো প্রথমবার আসেনি বা নকআউটে যেতে আসেনি, ওরাও টুর্নামেন্ট জিততে এসেছে। সো নাগেলসম্যান হ্যাভ আ লট টু ফিক্স অন হিজ প্লেট, এবং সেটা তার খুব দ্রুত করতে হবে। গ্রুপ স্টেজটা এবার একটু যেহেতু দল বেশি, কয়েকটা উইকার র্যাঙ্কিং বা লোয়ার র্যাঙ্কিং টিমস চলে এসেছে গ্রুপে, এই স্লাইট অ্যাডজাস্টমেন্টগুলো করে নেওয়ার অনেক সুযোগ আছে। নাগেলসম্যান বা আমরা আনচেলত্তির কথাও কিন্তু গত এপিসোডে বলেছি যে ব্রাজিলেরও কিছু জিনিস ঠিক করে নিতে হবে, নাগেলসম্যানের সামনেও সেই সুযোগটা আছে। এবং আমি শিওর জার্মানি যেরকম মেটিকুলাস ফুটবল খেলে এবং নিখুঁত ফুটবল খেলে, ওরা এটাকে ঠিকঠাক করে ফেলবে। রাইট, আরেকটি ম্যাচ নিয়ে জানতে চাই, নেদারল্যান্ড ভার্সেস জাপান। এই ওয়ার্ল্ড কাপের টিল নাও বেস্ট ম্যাচ বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনার কাছে কি মনে হয় জাপানের এরকম কামব্যাকটা
নেদারল্যান্ডের বিপক্ষে? দেখেন জাপানের নেদারল্যান্ডসের ম্যাচটা বেস্ট ম্যাচ কিনা আমি জানি না, আমার কাছে ইউএস এর ম্যাচটাই বেস্ট লেগেছে এখন পর্যন্ত, ইউএস এর পারফরমেন্স যা দেখেছি। কিন্তু নেদারল্যান্ডস জাপানের ম্যাচটা সার্টেনলি লাস্ট 30 মিনিটস ওয়াজ ভেরি এন্টারটেইনিং। ফার্স্ট হাফটা তো রীতিমতো বোরিং ছিল, রাইট। মানে আই ডোন্ট নো সোশ্যাল মিডিয়ায় আমি জানি না, আমি এত ভালো হয়তো তাদের মতো এতটা ফুটবল বুঝি না, কিন্তু ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি ইট ওয়াজ প্রিটি বোরিং, কারণ দুই দলই ওয়াজ ভেরি কশাস। জাপান টুক অল দ্য হিট এবং তারা নেদারল্যান্ডসকে প্রেসটা করতে দিয়েছে, কারণ তারা জানতো যে তাদের ট্রানজিশনাল এবং কাউন্টার অ্যাটাক নির্ভরই খেলতে হবে। অ্যাটাক করে বা নেদারল্যান্ডসের ডি বক্সে তারা জায়গা পাবে না বিকজ অফ দি এরিয়াল অ্যাডভান্টেজ দ্য ডাচ হ্যাভ। তো ওরা কিন্তু অপেক্ষা করেছে, এবং যখন গোলটা হলো এরপরে জাপান আসলে আমি যেটা বলছিলাম যে ট্রানজিশনাল এবং কাউন্টার অ্যাটাক নির্ভর খেলাগুলো খেললো, এবং শেষ 25 মিনিট ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং। এবং অল ডু ক্রেডিট টু জাপান, যে তারা আসলে আমরা সবসময় এশিয়ান দলগুলোকে একটু খাটো করে দেখি যে ইউরোপিয়ান মানের না, কিন্তু সাউথ কোরিয়ার একটা ম্যাচ দেখলাম, জাপানের একটা ম্যাচ দেখলাম, তারা কিন্তু অ্যাট পার চলে এসেছে ইউরোপিয়ান দলগুলো। দেখেন লাস্ট গোলটার কথা আমি যদি বলি, কামাডার গোলটা সেট পিস থেকে ডাচ ডিফেন্ডার চারজনই ফুল ব্যাক সহ আমি যদি বলি 6 আপ ফিট এক একজন, ওইখানে এরিয়াল জিতে কামাডার এরকম হাইটের একজন জাপানের গোল দিল। সে এক্ষেত্রে নেদারল্যান্ডের ডিফেন্স কি এক্সপোজ হলো কিনা, বা ওই প্রবলেমটা কি ছিল এক্স্যাক্টলি? না, প্রবলেম আসলে যেটা যে কামাডার পজিশনিং খুবই ভালো ছিল, এবং আপনি যেমনটা বলেছিলেন যে এইটা রেয়ার। আমি 2009-এ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের একটা গোলের কথা উল্লেখ করতে চাই, যে নেমানিয়া ভিডিচ এবং রিও ফার্ডিনান্ডের মাথার উপরে প্রায় 1.5 ফিট উপরে উঠে লিওনেল মেসি হেডে গোল করেছিলেন। মেসি ইজ 5'7", রিও ফার্ডিনান্ড 6'2", নেমানিয়া ভিডিচ 6'3". এটা হয় ফুটবলে, বাট ওই যেটা বললাম যে জাপান যখন একবার তাদের রিদমটা সেট করে ফেলেছে যে ওরা যতই প্রেস করুক আমরা আমাদের কাউন্টারেই খেলবো, সেট পিসে খেলবো, ডেড বল সিচুয়েশনস থেকে অ্যাডভান্টেজটা নিব, ওদের গেম প্ল্যান ওয়াজ পারফেক্ট। এবং দ্য গেম সেকেন্ড হাফ আপনি যদি আলাদা করে বলেন তাহলে বেস্ট ফুটবলটা আমরা দেখেছি। মানে এই নেদারল্যান্ডের খেলা দেখে কি মনে হয়েছে কিনা যে এই ওয়ার্ল্ড কাপে কন্টেন্ডার হিসেবে তারা এসেছে? নট রিয়েলি। এখন পর্যন্ত আসলে যেসব বড় দলগুলো, আমরা ব্রাজিলের খেলা দেখলাম, জার্মানির খেলা দেখলাম, নেদারল্যান্ডসের খেলা দেখলাম, এখন পর্যন্ত কিন্তু বিশ্বকাপ জয় করার মতো খেলা, একদমই প্রথম ম্যাচ, এটা হয়তো এখন বলাও ঠিক হচ্ছে না, কিন্তু বিশ্বকাপ জয় করার মতো খেলা কিন্তু আমরা এখনও দেখিনি। দেখা যাক, আজকে ফ্রান্সের খেলা আছে, স্পেনের খেলা আছে, কাল রাতে ফ্রান্সের খেলা আছে, এই দুটো দল, আর্জেন্টিনা এখনো বাকি আছে, ইংল্যান্ড নামেনি, পর্তুগাল নামেনি। তবে আমার মনে হয় না যে প্রথম ম্যাচেই যে একদম টপ পারফরমেন্স বা নিজেদের সেরা পারফরমেন্স কোনো দলই হয়তো আমরা তাদের কাছ থেকে পাবো না, কারণ সবাই একটু একটা, আমরা বারবার এই জিনিস আলোচনা করছিলাম যে লম্বা একটা ইউরোপিয়ান সিজন শেষ করে সবাই এসেছে, প্রায় প্রতি দলেই একটা বা দুটো ইনজুরি বা একাধিক, দুটার বেশি ইনজুরিও আছে অনেক দলে। খেলোয়াড়দেরকে একটু সাবধানে রাখতে হবে। আমরা কিন্তু জার্মানির এগেনস্টে দেখলাম যে জামাল মুসিয়ালাকে তারা তুলে নিয়েছে, পুরো ম্যাচ কিন্তু খেলায় নাই, 2-3 মাস উনি ইনজুরি লে অফে ছিলেন, রাইট? সো এই ধরনের জিনিস আমরা দেখবো, কিন্তু যে বেস্ট প্লেয়ারটাকে আমরা তুলে নিচ্ছি, ওকে একটু প্রিজার্ভ করতে হবে। সেকেন্ড ম্যাচে আজকে 60 মিনিট, সেকেন্ড ম্যাচে 70 মিনিট, থার্ড ম্যাচে 80 মিনিট, দেন নকআউট থেকে ফুল 4-5টা ম্যাচ ফাইনাল পর্যন্ত যেন ফুল খেলতে পারেন, ফুল ইন্টেন্সিটি নিয়ে। সো এই ব্যাপারগুলো আমরা দেখতে থাকবো। রাইট, আজ মাঠে নামছে স্পেন, 2010-এর চ্যাম্পিয়ন। স্পেনকে নিয়ে এবার মানুষের অনেক এক্সপেকটেশন রয়েছে। স্পেন এবার কন্টেন্ডার হিসেবে এখানে এসেছে, লামিন ইয়ামালের উপর সবার চোখ রয়েছে। কি মনে হয় স্পেন এবার কত দূর যাবে? আমার দৃষ্টিতে স্পেন ফেভারিট। সো আমি তাদেরকে টিমকে খুবই হাইলি রেট করি, স্পেশালি ইউরো, তারা লাস্ট ইউরোটা যেভাবে জিতেছে। আপনি দেখেন স্পেন ইজ নট আ গোল স্কোরিং টিম। আপনি আজকে কিন্তু 7-0 বা 6-0 এক্সপেক্ট করতে পারবেন না। হ্যাঁ, 3-4টা গোল হয়তো হবে, কেপ ভার্ডের মতো একটু লোয়ার র্যাঙ্ক টিমের সঙ্গে খেলছে, কিন্তু স্পেন যেটা করে যে ওদের সিস্টেম ফুটবলটা ঠিকমতো মাঠে অ্যাপ্লাই হলো কিনা, ওরা যে টেকনিকে খেলে, যে সিস্টেমে খেলে, সেটা মাঠে অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা কিন্তু তারা বারবার রিঅ্যাফার্ম করার চেষ্টা করে। ডেলা ফুয়েন্টের সামনেও চ্যালেঞ্জ সেটা, তিনি দলকে যে সিস্টেমে খেলান, ওই কম্পোনেন্টগুলো যদি ইয়ামাল না থাকেন তার জায়গায় যিনি খেলবেন, যদি নিকো উইলিয়ামস না থাকেন তার জায়গায় যিনি খেলবেন, তারা যেন ওই সিস্টেমটার সাথে পুরোপুরি প্রথম ম্যাচ থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এবং স্পেন যে পদ্ধতিতে খেলে সেইটাতেই যেন পুরো টুর্নামেন্ট খেলতে পারে, এটা তিনি অ্যাসিওর করবেন। লাস্ট 30 ম্যাচে স্পেন আনবিটেন। ডেলা ফুয়েন্টের ডেফিনেটলি ক্রেডিট রয়েছে, বাট স্পেনের স্ট্রংগেস্ট জোনটা আপনার কাছে কোথায় মনে হয়? অবভিয়াসলি মিডফিল্ড, ওদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, রড্রি বলেন, পেড্রি, এবং পিএসজিতে খেলেন ফাবিয়ান রুইজ, সামনে ডানি অলমো আছেন, আর্সেনালের জুবিমেন্ডি রয়েছেন।
অ্যাবান্ডেন্স অফ ট্যালেন্ট, গাভির কথা তো আমরা বললামই না, গাভি হয়তো সুযোগও পাবেন না স্টার্টিং 11-এ। সো অ্যাবান্ডেন্স অফ ট্যালেন্ট এবং তাদের যে ক্রিয়েটিভ ভিশনটা রয়েছে, এবং স্পেন যে ধরনের ফুটবল খেলে, আপনি দেখবেন যে স্পেন দলে কিন্তু প্রপার একজন নাম্বার 9 নাই। হালান্ড কিংবা হ্যারি কেইন বা এরকম বা গোল স্কোরার নাই, কুনিয়ার মতো স্কোরার নাই। ওরা সবসময় ফলস 9 ইউজ করে বা একটা উইঙ্গারকে বা একটা অ্যাটাকিং মিডফিল্ডারকে সামনে দিয়ে গোল করায়। এবং স্পেনে আমরা সবসময় দেখি যে যদি ওরা 3-4 গোল করে, 3-4টা জায়গা থেকে গোল এসেছে। 2 উইঙ্গার গোল করেছেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার ক্যাম যিনি উনি গোল করেছেন, মিডফিল্ডার একজন গোল করেছেন। স্পেনে এই জিনিসটা আমার মনে হয় যে উপভোগ করার মতো। তো আজকে আমি খেলাটা দেখার জন্য মুখিয়ে আছি। তা দেখলে বুঝতে পারবো যে ওরা আসলে কিভাবে নিজেদেরকে গুছিয়েছে বিশ্বকাপের জন্য। রাইট, আজকের ম্যাচে শুরুর আগে যদি একটু জানতে চাই, এই স্কোয়াডটা থেকে আপনি তো স্কোয়াডটা দেখেছেন, একাদশটাও হয়তো নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছেন যে এই বেস্ট একাদশ এটা স্পেনের। উইক জোন কোনটা মনে হয় এবারের স্পেনের? উইক জোন ডেফিনেটলি আমি যেটা বললাম যে নাম্বার 9-এর একটা প্রপার নাম্বার, একদম বলা যায় যে ধরেন একদম আউট অ্যান্ড আউট স্ট্রাইকার ওদের নাই। সামনে ওরিয়াসাবাল সম্ভবত খেলবেন। ওরিয়াসাবাল এগেন মানে হি ইজ এ ফরওয়ার্ড, বাট আপনি যদি একেবারে ওয়ার্ল্ডের বেস্ট ফরওয়ার্ডদের সঙ্গে বা ফ্রান্সের সঙ্গে, জার্মানির সঙ্গে কিংবা ব্রাজিল বা ইংল্যান্ডের সঙ্গে তুলনা করেন, ওই অ্যাটাকটা কিন্তু নাই ওদের, মানে একজন আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নাই। প্লাস ইয়ামাল এবং নিকো উইলিয়ামস পুরোপুরি সুস্থ নন। আজকে আমরা জানি না তারা দুজন খেলবেন কিনা, স্টার্ট করবেন কিনা। সো লেটস সি। রাইট, স্পেনের একটা মধুর সমস্যা রয়েছে গোলকিপিং নিয়ে, কারণ তাদের দলে দুজনই গোলকিপার এবং দুইটাই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার। আমি যদি রায়ের কথা বলি, রায় কিন্তু এবার প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার হয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছেন। অন্যদিকে উনাই সিমন, তিনি কিন্তু আবার ফুয়েন্তের আবার ফেভারিট, তিনি কিন্তু স্পেন ন্যাশনাল টিমে আবার ডিফারেন্ট একটা বিস্ট হয়ে ওঠেন। দুজনের মধ্যে কি মনে হয়? না, আই থিঙ্ক রায়া ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, এটা নিয়ে ডাউট নাই। আর্সেনালের হয়ে অসাধারণ একটা সিজন কাটেছেন, বাট উনাই সিমন ইজ এ লিডার অন দ্য ফিল্ড। এবং স্পেনে কিন্তু আমরা সবসময় দেখেছি যে তারা গোলকিপিং পজিশনটাতে লিডারশিপ কোয়ালিটিটা তারা পছন্দ করে। আমরা ইকার কাসিয়াসকে দেখেছি দীর্ঘদিন। হি প্রবলি ওয়াজ নট দ্য বেস্ট গোলকিপার ইন স্পেন অর দ্য বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড, বাট অ্যাজ আ লিডার, স্পেশালি যখন স্পেনের হেইডেজ ছিল, গোলে কাসিয়াস, ডিফেন্সে পুয়োল, মিডফিল্ডে জাভি হার্নান্দেজ, এই তিনজনকে বলা হতো যে স্পেনের ব্রেইন, এবং তারা তিনজনই সবসময় নেতৃত্ব দিয়েছেন। ডেলা ফুয়েন্টেও কিন্তু সিমনকে ওই রোলটাতে দেখতে চাচ্ছে, এবং সিমন গোলকিপার হিসেবে তো ওয়ান অফ দ্য বেস্ট ইন লা লিগা, বাট নট দ্য বেস্ট। হুয়ান গার্সিয়া বার্সেলোনার তিনি আছেন, কিন্তু তাকে হয়তো স্টার্ট করাবেন না। সো রায়া, সিমন এবং গার্সিয়া তিনজনই তো অসাধারণ তিনটা গোলকিপার, বাট সিমনই স্টার্ট করবেন বিকজ হি ইজ দ্য লিডার অন দ্য ফিল্ড। রাইট, আমি যদি আজকের ম্যাচে একটু প্রেডিকশন জানতে চাই, স্পেন ভার্সেস কেপ ভার্দে। স্পেন তো খুব একটা গোল স্কোরিং টিম না, বাট স্টিল আই উড গো লাইক লট অফ গোলস, মেবি 3-0 or 4-0। থ্যাংক ইউ আমাদের সঙ্গে আজকের এপিসোডে থাকার জন্য। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে একটি বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।